Morning, my dear students. How are you? I hope all of you are well by the grace of Almighty God. I also hope you are staying at home safely. I am also fine. Today I have come here to take a class of class 9 and 10. I shall teach you today grammar. I hope all of you are ready with your exercise book and a pen. So let's start. Look at the board. If you read dash, it's an incomplete sentence. What will be the next part of the sentence? Can you guess? Yes, you can guess. If you read dash, what's your idea? Yes, okay, thank you. You will pass. You will pass. This was an incomplete sentence. Now it is complete. Now it is a complete sentence. So we can guess today's topic will be completing sentence. Completing sentence. Today we shall teach you completing sentence. If we go to completing sentence, firstly we have to discuss conditionals. We have to discuss conditionals. You know, conditionals are of three kinds or three types of conditionals. They are first conditional, second conditional and third conditional. First conditional is a possible conditional. Firstly, we have to discuss first conditional. Write down in your copy. First conditional, F-I-R-S-T, first conditional. What is the structure of first conditional? আমরা একটু লিখে নেই ফার্স্ট কন্ডিশনালের গঠনটা। Structure will be if plus present plus future. If plus present plus future. Then we can discuss the structure. প্রথমে আসবে একটা if, তারপর present means a sentence of present tense. If you read, আমরা একটু আগে যেটা লিখেছিলাম if you read, এই ইফটাকে আমরা এখানে লিখলাম, প্রেজেন্ট টেন্সের যে উদাহরণটা আমরা সেটা এখানে লিখলাম ইউ রিড, দেন ফিউচার টেন্স উইল কাম, ইউ উইল পাস। যদি তুমি পড়ো তাহলে তুমি পাস করবে। দেখো আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, এটাকেই আবার যদি আমরা একটু নেগেটিভলি ভাবি, দেন if you do not read, you will not pass. If you do not read, you will not pass. Okay, thank you. এরকম শত শত সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করতে পারবে। এটাকে বলা হয়
ফার্স্ট কন্ডিশনাল। আমরা আবার মনে রাখি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এটা হলো ফার্স্ট কন্ডিশনালের গঠন। আমরা ফার্স্ট কন্ডিশনালের পরে আসতে পারি সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের গঠনটা কি? সেকেন্ড কন্ডিশনালে আমরা যদি আসি তাহলে আমরা প্রথমে গঠনটা দেখতে পারবো স্ট্রাকচার। সবাই একটু স্ট্রাকচারটা খাতায় লিখে নাও। এটার গঠন হবে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস, আমরা দ্বিতীয় অংশের বা দ্বিতীয় ক্লোজের প্রথমে আসবে একটা সাবজেক্ট, তারপরে আসবে উড, মাইট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বা V1 বলতে পারি, ভার্বের মূল ফর্ম যেটা। তাহলে আমরা কি দেখলাম? ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস সাবজেক্ট উড, কুড, মাইটের যে কোনো একটি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আসবে এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত আর যদি কোনো কিছু থাকে তা আমরা পরে লিখে দেব। সবাই খাতায় লিখেছো? থ্যাংক ইউ। এবার আমরা কি করব? এই সেন্টেন্সের কয়েকটা বা সেকেন্ড কন্ডিশনালের কয়েকটা উদাহরণ দেব। আমরা যদি প্রথমেই লিখি ইফ ইউ ওয়ার এ রিচ ম্যান, যদি তুমি ধনী হতে তাহলে কি করতে তোমরা বলো তো? হ্যাঁ, ইউ উড হেল্প দ্য পুয়ার, যদি তুমি ধনী হতে তাহলে গরিবদেরকে সাহায্য করতে। এরকম আরও অনেক উদাহরণ আমরা দিতে পারি, আরও দু একটা দিয়ে দেবো। তো যদি বলি ইফ আই ওয়ার এ বার্ড দেন হোয়াট হ্যাপেন্ড? I could fly in the sky. তো আমরা যেটা দেখলাম এখানে আমরা কুড ব্যবহার করছি, এখানে কুড, মাইট, উড যেটা ব্যবহার করতাম সেটাই রাইট। তো এখানে আমরা আরেকটা জিনিস একটু মনে রাখবো, সেটা হলো ইফ না থাকলেও সেকেন্ড কন্ডিশনাল হতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা যদি বলি এরকম, দেখো ইফ বাদ দিয়ে দিলাম, সেক্ষেত্রে এরকমটা হবে, ওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে। ওয়ার আই এ বার্ড I could fly in the sky, অর্থাৎ অর্থ একই থাকবে। এটার অর্থ এরকম হবে, আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়তাম বা উড়তে পারতাম। I could fly in the sky, আমি আকাশে উড়তে পারতাম। এটা সেকেন্ড কন্ডিশনাল। তো তোমরা কি তাহলে বুঝতে পেরেছো ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনালটা? ফার্স্ট কন্ডিশনাল ছিল ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, আর এখানে এসেছে ই প্লাস পাস্ট ইনডেফিনিট, তারপরে হলো সাবজেক্ট উড, কুড, মাইটের একটি। আর আমরা জানি পাস্ট ইনডেফিনিট হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আমরা আরও একটা উদাহরণ দেব সেকেন্ড কন্ডিশনালে, তারপরে আমরা চলে যাব অন্য জায়গায়। আমরা যদি বলি ইফ ইউ ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে
তাহলে কি হতো, ইউ would prosper, you would prosper in life। তুমি তাহলে কি কথা হতো, ইফ ইউ ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ইউ উড প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারতে বা উন্নতি করতে। আচ্ছা, এখন আমরা সেকেন্ড কন্ডিশনালটা ভালো মতো বুঝে নিলাম, তাই তো? হ্যাঁ, সবাই ভালো মতো বুঝেছ আশা করি। এরপর আমরা যাব থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনাল, থার্ড, সবাই খাতায় লিখে নাও। এরপর আমরা থার্ড কন্ডিশনালের গঠনটাও আগে লিখে নিই। সেকেন্ড কন্ডিশনালটা ছিল প্রবাবল, কখনো হয় কখনো হয় না, কখনো হতে পারে কখনো হতে পারে না, পারতো না। আর থার্ড কন্ডিশনাল প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্পসিবল, মানে সম্ভব নয়। আমরা থার্ড কন্ডিশনালের গঠনটা একটু লিখে নিই। থার্ড কন্ডিশনালের গঠনটা হলো, প্রথমেই আমাদের স্ট্রাকচারটা লিখো, তোমরা সবাই একটু খাতায় লিখে নাও। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট। এখানে সেকেন্ড কন্ডিশনালে ছিল পাস্ট ইনডিফিনিট, আর এখানে আসলো থার্ড কন্ডিশনালে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। তারপরে আমাদের দ্বিতীয় অংশের বা বাক্যের দ্বিতীয় অংশ যেখানে, সেখানে সাবজেক্ট প্লাস আগের মতো উড, কুড, তারপরে আসবে মাইট, এর যে কোনো একটা। এরপর মাইটের পরে কি আসবে, ভার এর, আমাদের মাইটের পরে আসবে একটা, এগুলো আগের ছিল। এইবারে থার্ড কন্ডিশনে নতুন আসলো হ্যাভ, হ্যাভের পরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল, ভার্ব এর পাস্ট পার্টিসিপল বা V3, V3ও যে কথা, ভার্বের পাস্ট পার্টিসিপলও সেই কথা। তো এরপরে আরও যদি কিছু থাকে, আমাদের মূল গঠন এতটুকুই, আর এরপরে যদি কিছু থাকে সেটাকে আমরা এক্সটেনশন বলবো, সেটাকে শেষে আমরা লিখে দেবো। তাহলে আমরা গঠনটা আর একটু এক পলকে দেখে নিই। ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড কুড, মাইটের একটা, তারপরে হবে একটা হ্যাভ, হ্যাভের পরে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে এক্সটেনশন। স্টুডেন্টস সবাই লিখে নাও খাতায়, আমার সাথে সাথে তোমরাও কলম দিয়ে সব কিছু খাতায় তুলে নেবে। এবার আমরা দেখছি গঠনের পরে আমরা দুই একটা উদাহরণ দিই। আমরা যদি বলি ইফ ইউ, একটু আগে যে উদাহরণটা আমরা লিখেছিলাম তাকে কম্পেয়ার করার জন্য, আমরা কি ডিফারেন্সটা পেলাম তাকে দেখার জন্যই আমরা আবার এটাকে নিয়ে আসলাম। ইফ ইউ ওয়ার্কড হার্ড, এই বাক্যটা আমাদের আগে ছিল ইফ ইউ ওয়ার্কড হার্ড, কিন্তু আমাদের জানা আছে যে পাস্ট পারফেক্ট টেন্স যদি হয়, এটা ছিল পাস্ট ইনডেফিনিট। যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তোমাদের সকলেরই জানা আছে প্রথমে কি হবে, একটা সাবজেক্ট হবে, তারপরে একটা হ্যাড হবে। আমরা এই থার্ড কন্ডিশনালে এখানে একটা হ্যাড অবশ্যই লিখব, না হলে আমাদের সেকেন্ড কন্ডিশনাল হয়ে যাবে। ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, মাঝখানে একটা কমা দিতে হবে, ইউ, তারপরে আমরা তিনটা থেকে একটা নিয়ে নেব, যেটা নাও হবে, ইউ উড, তারপরে বলেছিলাম হ্যাভ, এই হ্যাভটা থার্ড কন্ডিশনালে আসলো, যা সেকেন্ড কন্ডিশনালে ছিল না, ইউ উড হ্যাভ। তারপরে V3, আমরা যে প্রসপার ভার্বটা লিখেছিলাম PROS, এখানে পাস্ট পার্টিসিপল হবে প্রসপার্ড,
সবাই দেখেছো, আগে ছিল প্রসপার, ইডিটা ছিল না, আর এখানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল প্রসপার্ড। ইউ উড হ্যাভ প্রসপার্ড ইন লাইফ, ইউ উড হ্যাভ প্রসপার্ড ইন লাইফ। আচ্ছা, তো বন্ধুরা দেখলা আমাদের থার্ড কন্ডিশনালটা কি। আমরা এরকম আরও কয়েকটা উদাহরণ দিব, তোমরা নিজেরা তৈরি করবা। তোমরা দেখো তো নিজেরা দু একটা সেন্টেন্স তৈরি করতে পারো কি না থার্ড কন্ডিশনালকে ব্যবহার করে, অর্থাৎ থার্ড কন্ডিশনালের গঠনকে ব্যবহার করে। জি পারবে? আচ্ছা, তো ঠিক আছে, তোমাদের কথাটাই আমি লিখি। আমরা আরেকটা বাক্য লিখি, ইফ আই, তারপর আমরা কি লিখতে পারি, had been a, if I had been a doctor, D-O-C-T-O-R, if I had been a doctor then what happened, তাহলে কি ঘটতো, কি করতাম, if I had been a doctor, আমি যদি ডাক্তার হতাম তাহলে I would have served, S-E-R-V-E-D, সেবা করতাম, দা, কাদেরকে সেবা করতাম, রোগীদেরকে, যে কোনো রোগী, ধরো করোনা পেশেন্ট, C-O-R-O-N-A, করোনা, P-A-T-I-E-N-T-S, কি হলো, if I had been a doctor I would have served the corona patients। এটাই হলো থার্ড কন্ডিশনাল। এখানে আরেকটা জিনিস আমরা একটু মনে রাখতে পারি, সেকেন্ড কন্ডিশনালের মতো ইফ না থাকলেও থার্ড কন্ডিশনাল হতে পারে বা হবে। সেই ক্ষেত্রে আমাদের যা মনে রাখার দরকার তা হলো, আমরা উপর একটুকু মুছে ফেলি নাকি, ওকে থ্যাংক ইউ। আমরা এখানে কি করতে পারি, একটা সেন্টেন্স লিখতে পারি। সবাই লেখো, ইফ, যদি আমরা বাদ দেই সেক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনালে ওয়ারটাকে সামনে এনেছিলাম, এবার কি করব, হ্যাডটাকে সামনে আনব, হ্যাড আই বিন এ টিচার, হ্যাড আই বিন এ টিচার, যদি আমি একজন শিক্ষক হতাম তাহলে কি করতাম, এই যে এখানে ছিল কি ইফ আই হ্যাড, কিন্তু ইফটাকে অমিট করে আমরা বাদ দিয়ে কি করেছি, হ্যাড আই বিন এ টিচার, তাহলে কি হতো, আই উড হ্যাভ টট, I would have taught the students, I would have taught the students, yes, had I been a teacher I would have taught the students, okay thank you। তোমরা কি সবাই তাহলে তিনটা কন্ডিশনাল বুঝেছো, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। আমরা বাসায় বসে সবাই এই কন্ডিশনালগুলোকে প্র্যাকটিস করব, একটার জায়গায় আমরা 5টা 10টা করে নিজেরা তৈরি করে করে লিখব, সবার মনে থাকবে তো, ওকে থ্যাংক ইউ। তো আমাদের পরীক্ষাতে এখান থেকে একটা সাধারণত পাওয়া যায়, কন্ডিশনালের ভিতরে আরেকটা জিনিস আমাদের আছে, আরেকটা কন্ডিশন আছে, সেটাকে কোনো বইতে থাকে কোনো বইতে থাকে না, এটা হলো জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনের গঠনটা হয় এরকম, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, অর্থাৎ প্রথমে একটা ইফ বসবে, ধরো একটা ইফ আমরা লিখেই দিলাম, তারপরে প্রেজেন্ট টেন্সের একটা বাক্য, প্রেজেন্ট টেন্স মিন্স প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস না, অন্য কিছু না। ইফ ইউ কাম, যদি তুমি আসো, দেন হোয়াট হ্যাপেন্স, কি হয়ে থাকে, অন্য কিছু, যে কোনো একটা, হি
গোস, এরকম। তুমি আসলে সে যায়, তুমি না আসলে সে যায় না। এটাই হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্রেজেন্ট। আচ্ছা, এই হলো আমাদের জিরো কন্ডিশনাল। সকলের এটা মনে রাখতে হবে যে কন্ডিশনাল আর অফ থ্রি কাইন্ডস, মেইনলি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আর লাস্টে যেটা আমরা বললাম সেটা হলো এছাড়াও এর বাইরেও একটা কন্ডিশনাল আলোচিত হয়ে থাকে, পাওয়া যেতে পারে, সেটা হলো জিরো কন্ডিশনাল। তো আমরা প্রথম তিনটাকেই বেশি মনে রাখবো। কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে কন্ডিশনাল অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সেই কন্ডিশনালগুলোকে আমরা আলোচনা করে নিলাম। এরপর আমরা আরও কিছু নিয়মের মধ্যে যাব, যেগুলো রুল আকারে বইতে থাকে, আমরা তাই একটু শিখে নেব। যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করি, নিজের আইডিয়া থেকে কমপ্লিট করলেই হবে, কিন্তু তবে সেটা ঠিক হতে হবে। আর এই ঠিক করতে গিয়ে আমাদেরকে কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হয়, পড়তে হয়, শিখতে হয়। তো আমরা এরকম কয়েকটা নিয়মই একটু জেনে নেই। ধরো প্রথমেই আমরা কন্ডিশনাল শিখলাম, এরপরে আরও অনেক নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা একটা লিখেই ফেলি। ধরো LEST, উচ্চারণটা লেস্ট। হ্যাঁ, এটা বাক্যে ব্যবহৃত হলে তার আবার কিছু বাধা ধরা নিয়ম আছে। একটা বাক্য আগে লিখি, তারপরে আমরা সেন্টেন্সটার রুলটা সম্পর্কে আরেকটা আলোচনা করি। ওয়াক, ওয়াক ফাস্ট মানে তাড়াতাড়ি হাঁটো বা দ্রুত হাঁটো। হ্যাঁ, তারপরে ধরো লিস্ট, LEST, লিস্ট তাড়াতাড়ি হাঁটো। নতুবা ইউ শুড মিস দ্য ট্রেন, তাড়াতাড়ি হাঁটো নতুবা ট্রেন মিস করবে। আমরা আবার খেয়াল করি, তাড়াতাড়ি হাঁটো নতুবা ট্রেন মিস করবে। তার মানে আমরা এই লিস্টের শব্দ, যে লিস্ট শব্দটার অর্থটা আমরা কিন্তু বাই দি বাই বলে ফেলেছি নতুবা। কোনো কোনো বইতে অথবা নতুবা এরকম লেখা আছে, আবার কোনো কোনো বইতে পিছে ভয় হয় যে এরকম একটু কথাও লেখা আছে। তো আমরা সহজেই বলতে পারি, এই সেন্টেন্সটা যখন আমরা করতে যাব তখন অর্থ অনুযায়ী দুটো বাক্যাংশ বসবে। আর এটাকে সেন্টেন্সের অর্থ যদি না থাকে, অর্থ যদি না হয়, তাহলে এটা সেন্টেন্স হবে না। হ্যাঁ, আর এটাকে আমরা সেই হেতু বাংলাটা এরকমই নতুবা বলতে পারি, অথবা বা নতুবা বলতে পারি। এখন আমরা আরেকটা বাক্য লিখি, আর একটু ক্লিয়ার হয়ে যাব। আমরা যদি বলি এরকম একটা বাক্য, দ্য ওল্ড ম্যান, তোমরা সবাই খাতায় লিখো, দ্য ওল্ড ম্যান walked slowly, slowly, slowly. The old man walked slowly, lest, তাহলে কি হতো? He should fall ডাউন। তাহলে এই নিয়মটাতে আমরা আর একটু আলোচনা করি। সেটা হলো, আমরা এটার থেকে এটা একটু ডিফারেন্সটা দেখি। এখানে তাড়াতাড়ি হাঁটো নতুবা ট্রেন মিস করবে, আর এখানে বললাম বৃদ্ধ লোকটি আস্তে আস্তে হেঁটেছিল, না হলে সে পড়ে যেত। এখন এইখানে যদি এরকম আমরা লিখতাম হি শুড মিস দ্য ট্রেন, তাহলে কি হতো? ওল্ড ম্যানটি আস্তে আস্তে হেঁটেছিল, না হলে সে ট্রেন মিস করতো, অর্থাৎ অর্থ হতো না। অর্থ না হলে আমাদের সেন্টেন্সও হতো না, আর আমাদের পরীক্ষাতে এটা রাইটও হতো না, নম্বরও পেতাম না। তো আমাদের এই লিস্টের জায়গায় আমাদের সবচেয়ে যেটা মনে রাখার দরকার, এটা হলো অর্থ অনুযায়ী বাক্যটা হতে হবে। লিস্টের অর্থ নতুবা অথবা এরকম আমরা দিতে পারি, বলতে পারি। আর হলো লিস্ট থাকলে সেই বাক্যে শুড অথবা মাইট ব্যবহৃত হয়। আমরা এখানে একটা শুড লিখেছি, শুড না লিখে যদি আমরা
মাইটও লিখতাম, মাইটও রাইট, শুডও রাইট, শুড রাইট, মাইট রাইট, অর্থাৎ শুড লিখলেও হবে, মাইট লিখলেও হবে, তবে অন্য কিছু লিখলে আবার হবে না। হ্যাঁ, আমরা যদি এখানে উড লিখতাম তাহলে ভুল হতো, আমরা ওরকম কিছু করব না। তো আমাদের এখানে মনে রাখতে হবে লেস থাকলে শুড বা মাইট ব্যবহৃত হয়, আর অর্থ অনুযায়ী দুটো বাক্যাংশ হয়। তো সবাই খাতায় তুলেছ, আমি মুছে ফেললাম। এরপরে আমরা অন্য কোনো নিয়মে যাব। আজকে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের কিছু অংশ কমপ্লিট হবে, আর বাকি অংশ পরের ক্লাসে আমরা শেষ করব। তো আমরা সব কমপ্লিট একদিন শেষ করতে আসলেই পারবো না, হ্যাঁ, সেজন্যই আমরা এটা বলছি, কথাটা বলেছি। এরপর আমরা আরেকটা রুলে চলে আসি। ধরে নাও ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইম। হ্যাঁ, এটাই ঠিক উপযুক্ত সময়, এটাই সময়, এটাই ঠিক সময়, এরকম কিছু। তো এরকম থাকলে আমাদের একটা নিয়ম আছে, এগুলো থাকলে পরের অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, পরের ক্লোজটিতে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আমরা একটা সেন্টেন্স লিখেই ফেলাই, ইট ইজ হাই টাইম, তারপরে কি হবে, ইট ইজ হাই টাইম, ধরো আই লিখলাম, আই ডিড দ্য ওয়ার্ক। তো তোমরা নিশ্চয়ই টেন্স জানো, আমরা বলেছি পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট মানে হলো প্রথমে একটা সাবজেক্ট হবে, হ্যাঁ, সাবজেক্টের পরে ভার্বের একটা পাস্ট ফর্ম বা ভার্বের 2 নম্বরের ফর্মটা ডু, ডিড, ডান। ডু প্রেজেন্ট, ডিড পাস্ট এবং ডান হলো পাস্ট পার্টিসিপল। তার মানে এখানে ডিড হবে, ডিড হলো ভার্বের পাস্ট ফর্ম। ইট ইজ হাই টাইম আই ডিড দ্য ওয়ার্ক। আরেকটা লিখে ফেলি, ইট ইজ টাইম দেন, ইট ইজ টাইম। তারপরে যদি আমরা ইউ ব্যবহার করি তাহলে লিখতে পারি ইউ ওয়েন্ট, ঠিক এই সময় তুমি সেখানে গিয়েছিলা। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এটাই হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। তো সেক্ষেত্রে আমরা যেটা করব তা হলো দুটাকে একটু দেখব। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম একই বিষয়, তারপরে আই ডিড দ্য ওয়ার্ক, আর পরে লিখলাম ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে গিয়েছিলা। এটাই হলো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের রুল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই বুঝতে পেরেছো তো? ওকে, থ্যাংক ইউ। তো আমাদের আরেকটু কথা আছে এই ক্ষেত্রে, একটু দেখে নিই সেটা। সবাই খাতায় তুলে নিবে, আমরা একটু দ্রুত এগোচ্ছি। দেখো, এটা হলো ইট ইজ টাইম টু। এখন ওই আগের দুটার সাথে এটার কোনো মিল নাই, এটা অন্য, সম্পূর্ণ অন্য। ওটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছিল পরের অংশে, আর এটা হলো টু এর পরে ভার্বের মূল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু প্লে নাও, ইট ইজ টাইম টু প্লে নাও। ওকে, এখন এখানে আমরা যেটা বলবো সেটা হলো টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে টু প্লেড যদি লিখতাম তাহলে ভুল হয়ে যেত, অথবা অন্য কিছু লিখলে তাও ভুল হয়ে যেত। এখানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হবে। আরেকটা সেন্টেন্স লিখি, ইট ইজ টাইম টু স্টাডি নাও। বন্ধুরা সবাই লিখেছো? সবাই লিখেছো অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। তো তাহলে কি কথা হলো, ইট ইজ টাইম টু স্টাডি নাও, এখন আমাদের পড়ালেখার সময়। এবার আমাদের আরও অনেক নিয়ম আছে। তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটাকে রেখে দিই।
বাকি অংশ আমরা পরের ক্লাসে থাকব, পরের ক্লাসে জেনে নিব। সবাই আশা করি সেদিন আজকের মতো উপস্থিত থাকবে। আর আজকে আমি তোমাদের একটা HW হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা হলো আমরা যে রোলগুলো আজকে লিখলাম শিখলাম সেগুলোর প্রত্যেকটারই 5টা করে উদাহরণ স্ট্রাকচার দেখে দেখে মুখস্থ করে রাখবে। তারপর স্ট্রাকচারের মুখস্থ করার পরে প্রত্যেকটারই 5টা করে সেন্টেন্স তৈরি করে লিখে রাখবে এবং সেটা আমাকে দেখাবে। এটাই তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।